আমাদের বাংলায় একটা কাহাবত আছে, উঠলো বাই টু কটক যাই। তো ওটাকে করে একটু মডিফাই, উঠলো বাই তো পুরী যাই। পুরী আমাদের সব শ্রেণীর মানুষের কাছেই হয় ইমোশন, না হলে মনের মধ্যে জমে থাকা ইচ্ছের পূরণ। জীবনে কিছু না কিছু ভালো হলে বা ভালো হওয়ার ইচ্ছে নিয়ে পুরী একবার যেতেই হবে। ট্রেন জার্নি করে পুরী কতবার গিয়েছি তার কোনো হিসেব নেই। বাসে করে পুরী, হ্যাঁ তাও প্রায় অনেক বছর হয়ে গেল। আর ফ্লাইটে কলকাতা থেকে ভুবনেশ্বর হয়ে পুরী, হ্যাঁ সেটাও। যেটা হয়নি সেটা নিজের গাড়ি নিয়ে বহরমপুর থেকে কলকাতা হয়ে পুরী, তাও আবার প্রায় 700 কিলোমিটার পথ পাড়ি দেওয়া। দিন কিংবা রাতের পরোয়া না করে অসুস্থ হয়ে যাওয়া শরীরকে ম্যানেজ করে এই পথের অভিজ্ঞতা আজ আপনাদের শোনাবো এই গল্পের সূত্র ধরে, যা হয়তো মোটিভেশন দেবে আগামী দর্শককে যারা প্রথমবার সেলফ ড্রাইভ করে পৌঁছে যেতে চাইবেন জগন্নাথ ধাম পুরী। আজ 1 মে 2025, সময় ঘড়ি বলছে ঠিক রাত 9:40। হঠাৎ করে ইচ্ছে হলো যে পুরী যাব, কারণ এর আগে আমি যখন ট্রেন ব্লগগুলো বানিয়েছিলাম বলেছিলাম যে এই ছেলেটা বারবার করে বলছিল পুরী যাবো পুরী যাবো। তো এবার ট্রেনেও নয়, বাসেও নয়, ফ্লাইটে নয়, ফার্স্ট টাইমের জন্য পুরী যাচ্ছি আমার শহর বহরমপুর থেকে নিজে গাড়ি ড্রাইভ করে। আর যদি কিলোমিটারের কথা বলি সেক্ষেত্রে বহরমপুর থেকে পুরী হচ্ছে 699 কিলোমিটার, মানে 700 কিলোমিটার। আমি যদি একটানা গাড়ি চালাই তাহলে আগামীকাল বেলা 11:15 নাগাদ আমি হয়তো পুরী গিয়ে পৌঁছাবো। সময় লাগবে 13 ঘন্টা 39 মিনিট। যতক্ষণ শরীর চলবে, যতক্ষণ পারবো গাড়ি চালাবো। তারপর যদি মনে হয় ভোর রাতে ঘুম পাচ্ছে, কোথাও একটা হোটেল নিয়ে স্টে করে যাব, তারপর আবারও চালাবো। কিন্তু ভয়ে আছে যে কৌশিক পারবে কি পারবে না। সেটা না, কখন আলটিমেট পৌঁছাবো জন্য আমরা হোটেল কিছুই বুক করিনি। হ্যাঁ, আমরা কিন্তু হোটেলও কোনো বুক করিনি। আমরা মানে যখন দেখবো যে পুরীর কাছাকাছি পৌঁছে গেছি তখনই হোটেল বুক করবো, অনলাইনে কোনো একটা হোটেল নিয়ে নেবো। বাট আমরা হোটেল বুক করিনি, কারণ আমরা নিজেরাও জানি না যে আমরা পৌঁছাবো কিনা, পারবো কিনা। গাড়ি কিনে ভাবছেন যে একটু লং রাইডে যাবেন, আমার মতো বিগিনার ড্রাইভার যারা সেলফ ড্রাইভ করবেন, ব্লগটা কিন্তু তাদের জন্য। চলো বলো সবাই মিলে জয় জগন্নাথ। জয় জগন্নাথ। বহরমপুর শহর পার করে সারগাছির কিছুটা আগে একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে গাড়ির পেট্রোলের ট্যাঙ্ক ফুল করে নিলাম। আমাদের বহরমপুর শহর কিছুটা পার করে এসে সারগাছির আগে এখানে রিলায়েন্সের পেট্রোল পাম্প রয়েছে, এখান থেকে তেল ভরলাম। 50 লিটার তেলের জন্য খরচা হলো হচ্ছে 5259 টাকা। কিলোমিটার দেখাচ্ছে এখনো অবধি চলবে হচ্ছে 724 কিলোমিটার। তাতে আমার মনে হচ্ছে এই তেলে আমরা পুরী পৌঁছে যাব। আমি তেলের খরচ আপ ডাউন নিয়ে মোটামুটি 10,000 টাকার একটু ওপরেই ধরে রেখেছি। আসার সময় 2-1টা বিড়াল পাস করেছে, এবার বিড়াল পাস করলে ড্রাইভারদের একটু টেনশন হয়ে যায়। কিন্তু আমি বললাম দেখো, মানুষ যেমন রাস্তা পার হয়, কুকুর যেমন রাস্তা পার হয়, ছাগল গরু যেমন রাস্তা পার হয়, বিড়াল তেমন রাস্তা পার হয়, ফালতু সময় টেনশন করো না। ভাবতা থেকে বেলডাঙ্গা পর্যন্ত রাস্তার কোনো কোনো অংশ সিঙ্গেল লেন, 4 লেন তৈরির কাজ আজও সম্পূর্ণ হয়নি। রাত্রেবেলায় এই সিঙ্গেল লেনে গাড়ি চালাতে একটু প্রবলেম হয়, ওভারটেক করা, বিশেষ করে উল্টো দিক থেকে গাড়ি আসছে, চোখে লাইট পড়ছে, দুটো গাড়ির গ্যাপে আমি আছি, পেছনে গাড়ি সামনে গাড়ি, একটু সমস্যা হয়ে যায়। এখানে স্পিডটা একটু কন্ট্রোলে রাখতে হয়। ছোটোবেলায় গেম খেলতাম না, নিড ফর স্পিড, তো আজ বড়োবেলায় এসে এটা হচ্ছে নিড ফর স্পিড অন NH12। রাত 10:40 আমরা পার করলাম রেজিনগর। আমাদের মুর্শিদাবাদ জেলার সীমানা এখানেই শেষ হয়ে গেল। তো এরপর আমরা প্রবেশ করলাম প্রতিবেশী জেলা নদিয়াতে। আমরা পাগলাচণ্ডী পার করে এলাম। এবার দেবগ্রামের কাছাকাছি আছি। এই দেবগ্রামের আগেও কিন্তু রাস্তা সিঙ্গেল লেন। এখানে রাস্তা সম্প্রসারণের কাজ চলবে কবে থেকে জানি না, শেষ হবে, কিন্তু বহুদিন ধরে রাস্তা এরকম অবস্থা এখানে। দেবগ্রামের কিছু আগে থেকেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করলাম গাড়ির উইন্ডস্ক্রিনে। নির্মীয়মান রাস্তার বাঁ দিক বরাবর একটানা খাদ, আর ডান দিক থেকে ছুটে আসছে বড় বড় সব গাড়ি। দুটো দিককে মেজর করে এই রাস্তায় গাড়ির গতিকে নিয়ন্ত্রণ করে চালানো অবশ্যই প্রয়োজন। রাত 11:10 আমরা পার করলাম আমাদের এই যাত্রাপথে, মানে বহরমপুর থেকে কলকাতার পথে বা বহরমপুর থেকে পুরীর পথে প্রথম টোলগেট। এটা হচ্ছে আমাদের ওই বেথুয়াতে। বহরমপুর থেকে বেথুয়া পর্যন্ত আমার 58.6 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ। রাত্রে গাড়ি চালানোর সময় না একটা বিষয় খুব সতর্ক থাকতে হবে, সেটা হচ্ছে ট্রাকগুলো না চলছে হঠাৎ করে দেখছি বাঁ দিক হয়ে গেল, ইন্ডিকেটার নেই। আমি যদি গাড়ির গতি একটু কম রাখি না, পেছন থেকে কখন যে হুশ করে গাড়ি আসছে না, ওই জন্য সবসময় ডান দিকের লুকিং গ্লাস, পেছনের এই যে মিরর, এটা অল টাইম দেখতে হবে। আমরা প্রায় চলে এসেছি কৃষ্ণনগরের কাছাকাছি। সত্যি কথা বলতে না প্রচণ্ড খিদে পেয়েছে। সন্ধ্যাবেলায় 2টো রুটি খেয়েছিলাম, কিন্তু এখন প্রচণ্ড খিদে পেয়েছে। তা বল আমাকে একটু বাউলি খাইয়ে দিচ্ছে। আমাদের পরিকল্পনা আছে যে কৃষ্ণনগরে যে মাদারসাট রয়েছে না, ওখানে কিছু খাওয়া দাওয়া করবো। জানি না এত রাত্রেবেলা দোকান খোলা থাকবে কি না। মোটামুটি মাদারসাট পৌঁছাতে হয়তো 11:30 বেজে যাবে।
আর গাড়ির ভেতরে না ঢুকে যা মশাগুলো কী করে ঢুকলো বুঝতে পারছি না। গাড়ির মধ্যে কী রাখা যায় যে মশাগুলো বেরিয়ে যাবে, কী করলে মশা থাকবে না, খুব বিরক্তি লাগছে। পায়ে পায়ে মশা গাছে। এমনিতে আজকে শর্টস পরে আছি, শর্টস পরে ড্রাইভ করছি। জল দে বল, জল খাবো, জল দিয়ে সব। ছোটোবেলায় বাচ্চারা এত ভালো থাকে, কাশ বড় হয়ে যদি বাচ্চাগুলো এরকম ভালো হতো তাহলে মা বাবাকে বৃদ্ধাশ্রমে যেতে হতো না। কলকাতা 116 কিলোমিটার, রানাঘাট 39, কৃষ্ণনগর 8 কিলোমিটার, এখনও 116 কিলোমিটার কলকাতা। কৃষ্ণনগর ঢোকার আগে ট্রেন থেকে দেখাই নদীটা জলঙ্গি, এই যে নদীটা, ওদিকে রেল ব্রিজ, দিকে সড়ক ব্রিজ। বাবা খিদে পাচ্ছে, চলে এসছে, গাড়ি চলে এসছে। আরে খিদের ব্যবস্থা করছে, একটু দাঁড়া পল। বাঁদিক চলে গেল কৃষ্ণনগর টাউন। নবদ্বীপ 12 কিলোমিটার, কৃষ্ণনগর 3 কিলোমিটার। আমরা বহরমপুর থেকে 83 কিলোমিটার চলে এসেছি। মাইল দিচ্ছে গাড়ি 16.8। আমাকে দু একজন দর্শক বন্ধু জিজ্ঞেস করেছিল যে আপনার এই গাড়িটা কী মডেল। এটা হচ্ছে হুন্ডাইয়ের ক্রেটা এস অপশনাল। এই গাড়িটা ম্যানুয়াল না অটোমেটিক? এই গাড়িটা হচ্ছে ম্যানুয়াল। এই গাড়িটা পেট্রোল না ডিজেল? এই গাড়িটা হচ্ছে পেট্রোল। প্রাইস জিজ্ঞেস করেছিলেন অনেকে। দেখুন, গাড়ির প্রাইস তো মানে একটা অন রোড হয়, কিন্তু তার সাথে অনেক কিছু অ্যাড হয়ে যায়। যেমন আমি কিছু এক্সারসাইজ লাগিয়েছিলাম, 16.5 লাখ মতো পড়েছিল। আর আমি কিন্তু গাড়িটা কিনেছি ইএমআইয়ে। আমার 4 বছরের ইএমআই রয়েছে। আমি অ্যাক্সিস ব্যাঙ্ক থেকে আর কি লোন নিয়ে গাড়িটা কিনেছি, কৃষ্ণনগর হুন্ডাই থেকে, অঙ্কিত হুন্ডাই থেকে। বহরমপুর থেকে কিন্তু কিনিনি, কারণ আমি যখন বহরমপুরে এই গাড়িটা দেখতে গেছিলাম, বহরমপুরের দাম বেশি। আমার কলকাতার এক দর্শক বন্ধু বলেছিলেন যে কলকাতারও কম, মানে যত এগোতে থাকবে তত কম। আলটিমেট এই গাড়ির যে প্ল্যান্ট এই হুন্ডাই, সেটা আমার চেন্নাইতে আছে। তা আমার লাস্টে মনে হচ্ছিল চেন্নাই থেকে কিনলে মনে আরও কম হতো। এবার গাড়ি আমি কিনেছি আমার জেদে। আমি যখন দুবাই গেছিলাম, আপনার দুবাইয়ের ব্লগ দেখেছিলেন, সেখানে আমি যখন ওই গাড়ি ভাড়া করেছিলাম, তো সেই গাড়ি চালাতে পারছিলাম না। আমার খুব মন খারাপ হয়েছিল, মনে হচ্ছিলো যে আমি জানবো না কেন গাড়ি চালানো, খুব মন খারাপ হয়েছিল। তো ফাইনালি গাড়ি চালানো শিখে গাড়ি কিনেও নিয়েছি। এরপর যখন দুবাই যাব, তখন আমি ওখান থেকে একটা গাড়ি রেন্ট করবো, যার নাম হচ্ছে ল্যাম্বরগিনি নিয়ে দুবাইয়ের মরুভূমিতে গাড়ি চালাবো। চলো মাদারসাট চলে এসেছি, দেখি মাদারসাটে গিয়ে কিছু খাবার পায় কিনা, নাকি ধাক্কা মেরে বের করে দেয় ঘাড়ে। বহরমপুর থেকে 88.2 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ। সময় হচ্ছে 11:42, মানে 11:15 বাজতে চললাম। মাদারসাট বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, আমি গাড়ি একটু ঘোরালাম। ওইদিকে আছে ওই শঙ্কর, তারপরে পান্থতীর্থগুলো আছে, ওখানে কিছু খাওয়া দাওয়া করি। না খেয়ে আমি গাড়ি চালাতে পারবো না। কৃষ্ণনগরে কোনো দর্শক বন্ধু নাই নাকি একটু খাওয়াবে আমাকে রাত্রেবেলায়? একটু সিদ্ধ ভাত, একটু ডিম সিদ্ধ, আলু সিদ্ধ ভাত। কৃষ্ণনগর তো না, মনে হচ্ছে ধর্মতলায় চলে এসেছি। ওদিকে এক্সপ্রেস লাইন, এদিকেও এক্সপ্রেস লাইন, শ্যামলী, সমস্ত বাস এখানে দাঁড়িয়ে আছে খাওয়া দাওয়া করার জন্য। এখানে খাবার একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে যে মানে আগেও ছিল, একটা টোকেন করতে হয়। তো আমরা 3 জন 3 রকম আইটেম নিয়েছি। আমাদের পলবাবুর জন্য এসছে হচ্ছে মাটন ভাত। এখানে থাকে কিন্তু 2 পিস মাটন, সেই সঙ্গে আলুর চিপস, ভাত, শসা আর হচ্ছে ডাল। ও নিয়েছে ভাত, পিস কাতলা মাছ, এর সঙ্গে মাছের মাথা দিয়ে তরকারি, ডাল, মুড়ি ঘন্ট আর ডাল, এই টোটাল খাবার। আর আমি নিয়েছি হচ্ছে ডিম তরকা আর রুটি, সেই সঙ্গে নিয়েছেন জলের বোতল। সব মিলিয়ে টোটাল এখানে বিল ফারালাম হচ্ছে 500 টাকার। এই তরকা হচ্ছে অ্যাভারেজ, বা আমাদের পাপ্পু দেওয়ার মতো হবে না। হ্যাঁ, আমি কিন্তু আবার খাবারের বদনাম করছি না, মানে এরকম ভাবার দরকার নেই যে হঠাৎ করে ট্র্যাভেল ব্লগার, ফুড ব্লগার হয়ে গেল, খাবারের এত বড় একটা হোটেলের বদনাম করছে, খাবারের জনস্বার্থ মামলা করে দেন না আবার, তখন গাড়ি বাড়ি ঘটি বাটি বেচতে হবে। আমার অতটা ভালো লাগে না। ওই জন্য আমি আবার 150 টাকা খরচ করলাম, অতিরিক্ত 150 টাকা দিয়ে বললাম যে আমাকে একটা কাতলা মাছ ভাত দিন। এদিকে রয়েছে ডাল, এদিকে রয়েছে ভাত, যেখানে রয়েছে শাল পাতার কলা পাতার কম্বিনেশান। এরকম হচ্ছে মাছের পিস। টেস্ট ঠিকঠাকই আছে, বাট ঝাল আছে। তাও আমি বলবো যে 150 টাকায় মাছ ভাত ঠিক আছে, রেট ঠিক আছে। সুস্মিতা পুরী যাচ্ছে বলে শাড়ি পরে নিয়েছে আজকে। আমাদের পলকে ওর মা আজকে পরে নিয়ে এসছে পাঞ্জাবি। পল মাংসগুলো খেয়ে নিয়েছে, হ্যাঁ, এরপরে শুকনো শুকনো ভাতগুলো খাচ্ছে। এখানে রয়েছে পানের দোকান, এখানের নাম হচ্ছে পান, আর পল হচ্ছে বাউলি। কাঁচের মধ্যে জল আর ধুলো মিশে একটা অদ্ভুত কম্বিনেশন তৈরি হয়েছে। কাঁচটা একটু ভালো করে মুছে নিলাম, সেই সঙ্গে লুকিং গ্লাস। আর আগের বার এক দর্শক বন্ধু বলেছিল আমাকে যে আপনি মাইক্রোফাইবার ক্লথ কিনবেন গাড়ির উইন্ডস্ক্রিন মোছার জন্য। তো অ্যামাজন থেকে কিনেছি এগুলো। সময় রাত 12:41। শুরু হলো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমাদের আবারও পথ চলা কৃষ্ণনগর থেকে কলকাতার উদ্দেশ্যে। দেখা যাক কতদূর গিয়ে আবার থামতে পারি। কৃষ্ণনগর থেকে ছেড়ে খানিকটা পথ চলে আবার দাঁড়াতে হলো। এটা হচ্ছে শান্তিপুর বাইপাস। এখানে দাঁড়ানোর কারণ হচ্ছে এখান থেকে দোকানে চা নিলাম, 5 কাপ চা নিলে 50 টাকা। কলকাতা এখনও 75 কিলোমিটার, গাড়ির স্পিড 70 কিলোমিটার প্রতি ঘন্টা। আজকে আমার ঝোল শেষ, প্রচণ্ড ঘুম পাচ্ছে।
আর দুপুরে ঘুমায়নি, এডিটিং করছিলাম দুপুরে তো, প্রচণ্ড ঘুম চোখে। চাকদা 8, কল্যাণী মোড় 21, কলকাতা 74। রাত 1:27 আমরা পার করছি চাকদা। বহরমপুর থেকে চাকদা পর্যন্ত আমাদের 126 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ। কল্যাণীর আগে আমাদের যাত্রাপথের হচ্ছে দ্বিতীয় টোল গেট, মানে NH-12 ওপরে। এখান থেকে বারাসাত হচ্ছে 26 কিলোমিটার, আর এটা হচ্ছে বড় জাগুলি। এখান থেকে যে এক্সপ্রেসওয়েটা ধরবো তার জন্য আমাকে ডান দিয়ে ঢুকতে হতো, এবার তার জন্য নামতে হতো সার্ভিস লেনে, বাট আমি না ভুল করে সার্ভিস লেনে নামতে পারিনি। মাঝরাতে মাঝ রাস্তার গতি প্রকৃতি বুঝে গাড়ি ঘুরে নিলাম। এমনিতেও রাতে উল্টো দিক থেকে ছুটে আসা গাড়িগুলোর গতি বেশি থাকে, তার মধ্যে NH-12 কিছুটা পথ বাঁদিক চেপে এসে গাড়ি টার্ন নিলাম কাঁচরাপাড়া হরিণঘাটা রোডের দিকে। এই যে সার্ভিস লেন নিলাম, এদিক দিয়ে গিয়ে আমাদের বাঁ দিকে গেলে তবে আমরা পাবো হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে। আর এইরকম এই যে ডাইভারশনের গন্ডগোল না, যে কোনটা সার্ভিস লেন ধরবো এরকম প্রবলেম হবে, কারণ আমি এই রাস্তায় কোনো আসিনি গাড়ি চালিয়ে। ইতিহাস সাক্ষী আছে, যে কখনো ভুল করেনি সে কখনো শেখেনি। তবে হাইওয়েতে রাত্রেবেলায় ভুল একটু সাবধানে করতে হবে, কারণ যেভাবে ট্র্যাক চলছে না, গাড়ির ইন্ডিকেটার দেওয়া, গাড়িকে ঠিকভাবে দেখা, বিশেষ করে যেখানে আমাকে মেন রোড থেকে সার্ভিস লেন আসতে হবে বা সার্ভিস লেন থেকে মেন রোডে উঠতে হবে। এই রাস্তা ধরে 9 কিলোমিটার গেলে তারপরে উঠবো হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়েতে। উঠে গেলাম আমরা ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়েতে। 29 কিলোমিটার আমাদের একটানা যেতে হবে, তারপরে আবার আমরা ডান দিকে উঠবো। এখান থেকে এয়ারপোর্ট হচ্ছে 40 কিলোমিটার, হালিশহর হচ্ছে 4 কিলোমিটার, আর বাঁ দিকে রাস্তা গেল হচ্ছে শিবদাসপুর, যেটা হচ্ছে এখান থেকে 5 কিলোমিটার। কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠে যাওয়ার পর বড় বড় ট্রাকের দেখা প্রায় নেই বললেই চলে। গাড়ির গতি অনায়াসে উঠে যায় 80 থেকে 90 কিলোমিটার প্রতি ঘন্টার স্পিডে। একটানা গান শুনতে শুনতে আর চুপচাপ গাড়ি চালাতে ঘুমের একটা রেশ আসছিল। ইচ্ছে করছিল গাড়িটা কোথাও দাঁড় করিয়ে এক রাউন্ড ঘুমিয়ে নিই, কিন্তু এত রাতে কোথায় বা হোটেল খুঁজবো, কোন সার্ভিস লেন ধরে নামবো, এইসব ভেবেই এগিয়ে চললাম আরও যতটা পথ চলা যায়। একটু কষ্ট করে ট্রেনে নিতে পারলে না অনেকটা এগিয়ে যাওয়া যায়। এবার আমরা নিচে চলে এলাম, সার্ভিস লাইন ধরলাম, তারপরে আমরা নেব হচ্ছে ডান দিকে, ওইদিকে রয়েছে সোদপুর রোড। গুগল ম্যাপ অনুযায়ী এটা হচ্ছে সোদপুর রোড। এই রাস্তা ধরে আমাদেরকে এখনও 5 কিলোমিটার পথ চলতে হবে। রাস্তা পরিবর্তনের সাথে সাথে বা সিট পরিবর্তন হলো, এই ভদ্রলোক এখন সামনে এসে বসবে, সামনে বসে ও নাকি আমার টেক কেয়ার করবে। কী টেক কেয়ার করবে আমি দেখি এবার। রাত 2:29, বহরমপুর থেকে 182 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ হয়ে গেছে অলরেডি। আর 3 কিলোমিটার পথ গেলে আমরা উঠবো হচ্ছে বিটি রোডে। রাত্রেবেলা বলে এই জায়গা এত ফাঁকা, দিনের বেলা কি এই রাস্তা এত ফাঁকা থাকে? এখানকার যারা দর্শক তাদের কাছে প্রশ্ন। নিচে চলে গেল শিয়ালদা কৃষ্ণনগর মেন লাইন, সোদপুর স্টেশন। আমরা এই ফ্লাইওভারটা পার করে এরপরে গিয়ে উঠবো হচ্ছে বিটি রোডে। গুগল ম্যাপ বলছে বিটি রোড ধরে আমাদের এখন 5 কিলোমিটার যেতে হবে। রাত্রেবেলা বলে এত রাস্তা ফাঁকা, আর আমি চেয়েছিলাম যে রাত্রেবেলায় কলকাতা পার করে যেতে। গাড়ি ঠিকঠাক চালাতে না পারলে না দিনের বেলায় কলকাতার রাস্তায় গাড়ি চালানো মুশকিল, এত সিগন্যাল তো। গুগল ম্যাপের নির্দেশ মেনেই বিটি রোড ধরে খানিকটা পথ চলে ডানলপ বাসস্ট্যান্ড বা ডানলপ মোড় থেকে আমরা ডান দিক নিলাম, যে রাস্তা সোজা গিয়ে উঠেছে দ্বিতীয় বালি ব্রিজ বা নিবেদিতা সেতুতে। বহরমপুর থেকে আমার 193 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ। এতদিন ট্রেনে পার করেছি দক্ষিণেশ্বরের ব্রিজ, বালির ব্রিজ, আজকে ফাইনালি গাড়ি চালিয়ে পার করছি দক্ষিণেশ্বরের গঙ্গার ওপরে নিবেদিতা সেতু। ওটা বিবেকানন্দ সেতু আর এটা হচ্ছে নিবেদিতা সেতু। এখান থেকে মনে হয় দিল্লি রোড আর মুম্বাই রোড আলাদা হয়ে যায়, মানে একটা চলে যাচ্ছে বর্ধমানের দিকে, একটা চলে যাবে হচ্ছে খড়গপুরের দিকে, আর আমার ডান দিকে রয়েছে বাঁ দিকে রয়েছে বালিহল্ট। আমাদের যাত্রাপথে এটা হচ্ছে তৃতীয় টোল। ডান দিকে রাস্তা চলে গেলো হচ্ছে দিল্লি রোড, মানে বর্ধমানের দিকে। আমরা বাঁ দিকে রাস্তা নিলাম, যে রাস্তা যাচ্ছে হচ্ছে খড়গপুরের দিকে। খড়গপুর 116 কিলোমিটার, কোনা এক্সপ্রেসওয়ে 8.5 কিলোমিটার। NH-12 থেকে আমরা এবার উঠবো হচ্ছে NH-16-এ। একই সঙ্গে আমাদের বহরমপুর থেকে 198 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ। বাঁ দিকে রাস্তা যাচ্ছে কলকাতার দিকে, মানে হাওড়ার দিকে। আমরা যাব হচ্ছে সোজা। এই রাস্তা তো ভাই টোটো। মুম্বাই রোড ওঠার পর এই হচ্ছে এখানকার প্রথম টোল গেট, এটা হচ্ছে ধুলাগড় টোল প্লাজা। বাকি রাস্তাটা তো জানি না, তবে ওই যে ধুলাগড় পার করলাম না, ধুলাগড় টোল প্লাজা, ওর আগে পরে লরি ভাই। বহরমপুর থেকে শিলিগুড়ি গিয়েছিলাম, কি বহরমপুর থেকে কলকাতা এলাম, আমি এত লরি পাইনি
এই মুম্বাই রোডে যা লরি পাচ্ছি, 3টে লেন জুড়ে 3টে লরি চলছে, কেউ সাইড ফাইড দিচ্ছে না। আপাতত সবকে ওভারটেক করে এলাম, ওভারটেক করে টানছি। সময় বলছে রাত 3:19। রাত 3:30 আমরা উলুবেড়িয়া পার করছি। সিরিয়াসলি ঘুম পাচ্ছে। এই পুরী হচ্ছে এখন এখান থেকে 461 কিলোমিটার, আর বহরমপুর থেকে আমার এই পর্যন্ত উলুবেড়িয়া পর্যন্ত 231 কিলোমিটার গাড়ি চালানো সম্পূর্ণ। চালিয়ে যেতে পারবো, চালানোটা কোনো ব্যাপার নয়, কিন্তু তাতে কি হবে, জার্নি না এনজয়মেন্টটা হবে না, মনে হবে আমি একটা যুদ্ধ করতে এসেছি। আমরা বাগনান পার করে এলাম, আর 5 কিলোমিটার পর আসবে দেউলটি, তারপরে কোলাঘাট। কোলাঘাটে পৌঁছে একটু রেস্ট নেব, খোঁজার চেষ্টা করবো কোনো হোটেল পাই কিনা রাস্তার আশেপাশে। কোলাঘাট থেকে ল্যান্ডমার্ক রেখেছি আমি। ভোর রাত 3:48 আমরা উঠে পড়লাম রূপনারায়ণ নদের ওপরে কোলাঘাট ব্রিজে। বহরমপুর থেকে 252 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ। ভোর রাত 4:20 কোলাঘাটে এসে দাঁড়ালাম। ভাবলাম কোথাও একটা রুম নিতে হবে, তাই এখানে শেরি পাঞ্জাবও ছিল, নেটে সার্চ করছিলাম, তো শেরি পাঞ্জাবে যাচ্ছিলাম। তার আগে দেখলাম এখানে একটা ফুড প্লাজা রয়েছে, তো ফুড প্লাজা লেখা আছে রুম অ্যাভেলেবেল। আমাদের পল এখন বসে বসে ঘুমাচ্ছে বেচারা। আর এখানে চার্জেস হচ্ছে 2000 টাকা প্লাস জিএসটি। চেক ইন এবং চেক আউট টাইম হচ্ছে বেলা 12টা। ধীরে ধীরে সকাল হচ্ছে, আজকের সকাল কোলাঘাটে। আর এদের ওপরে এরকম হচ্ছে রুম, ওইদিকে ছাদ রয়েছে, এখানে সব পরপর রুম রয়েছে। রুমের থেকেও বাথরুম বড়, এ কেমন বিচার, এ কি ঘাপা ঘাপের রুম নাকি। সময় ঘুরি বলছে ভোর 5টা, আপাতত একটু ঘুমানো যাক, দেখা যাক কখন ঘুম ভাঙছে, তারপর আমরা আবারও রওনা দেবো নীলাচলের পথে। ভোর 5টায় ঘুমিয়ে আবারও ঘুম থেকে উঠে যখন পুরীর পথে রওনা দিলাম, তখন সকাল 10টা। আলো ঝলমলের দিন পুরোপুরি মিটিয়ে দিয়েছে গত রাতে জার্নির মুহূর্তগুলো। কোলাঘাট থেকে আমরা রওনা দিয়েছি খড়গপুরের দিকে। ঘুম সম্পূর্ণ হয়েছে বলা যাবে না, কিন্তু সাপোর্টিভ বলা চলে। তো ঘুমের সাপোর্টটুকু নিয়েই আবারও পথ চলা শুরু। যদি ভোরবেলা বেরোতে পারতাম এখান থেকে ভোর 6টার দিকে, তাহলে খুব ভালো হতো। আর দেরি হওয়া মানেই সকালবেলায় রাস্তাঘাটে জ্যাম, টোটো গাড়ি, মানুষের ভিড়, যেটা স্বাভাবিক। রাত্রেবেলা যে জিনিসটা আমরা পাই না, সেটা কিন্তু সকালবেলায় পাবো। তো আমরা এখন দেউলিয়া বাজারের কাছে রয়েছি, এটা হচ্ছে দেউলিয়া বাজার। এখান থেকে পুরী দেখাচ্ছে এখনও 434 কিলোমিটার, সময় লাগতে পারে 8.25 ঘন্টা। আর একটা জায়গায় দাঁড়াতে হবে ছাওয়া দেখে, সেখানে চা খেতে হবে, কারণ সকালবেলা উঠে এখনও চা খাওয়া হয়নি। মানে মুখ ধুয়ে ব্রাশ করে আর কি বেরিয়ে পড়েছি যাকে বলে। আর স্পিড এখন আমার 93 কিলোমিটার/আওয়ার। বহরমপুর থেকে আমাদের 282 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ। এটা হচ্ছে ডেবরা টোল প্লাজা, আমাদের যাত্রাপথের আরও একটা টোল প্লাজা ডেবরা। কোলাঘাট পার করে আসার পর এইটা হচ্ছে প্রথম টোল পড়লো খড়গপুরের দিকে যেতে। পুরী হচ্ছে এখানে পাক্কা এখনও 400 কিলোমিটার। বছরে একবার হোক একাধিকবার হোক পুরী সবাই যায় বেড়াতে, ট্রেনে করে যায়, বাসে করে যায়, ফ্লাইটে করেও যায়, আর রেন্টের গাড়ি নিয়েও যায়, বা পার্সোনাল গাড়ি নিয়েও যায় সেলফ ড্রাইভ করে। কিন্তু অনেকে আছে হয়তো গাড়ি রয়েছে কিন্তু হাত নিষ্পিস করে, খুব মন চায় যাবো কি যাবো না, তারপরে মনে হয় বাবা এত রাস্তা যেতে পারবো, এত গাড়ির মাঝখানে না জানি কি হবে, ভয়ে ভয়ে মানুষ আটকিয়ে যায়। আমি বলবো যে ভয়কে জয় করার সময় এসে গিয়েছে। জগন্নাথের নাম নিয়ে বিন্দাস বেরিয়ে পড়ুন, আর স্পিডটা এতটাই মেনটেন করবেন যেটা সামনে কিছু পড়ে গেলে আপনি ব্রেক করতে পারেন, বিশেষ করে কোনো ডিভাইডার বা কোনো বাইকওয়ালা বা কোনো টোটো চলে এলো, বিশেষ করে দিনের বেলায়। আর রাত্রিবেলায় গাড়ি চালানোর সময় ইন্ডিকেটার মাস্ট। কালকে আমার উচিত ছিল আরও আগে কোথাও হোটেল নিয়ে নেওয়া, মানে এখানে এই কোলাঘাট পর্যন্ত না এসে। আমি কোলাঘাট পর্যন্ত কালকে খুব চাপে চাপে এসেছি। এখানে সবচেয়ে বড় কথা বেড়াতে যাওয়া নয়, হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট। গাড়ি কিনে গাড়ি যদি না চালাই তাহলে কোনো স্কিল তৈরি হবে না, কোনোদিন পাহাড়ে গাড়ি নিয়ে উঠতেই পারবো না। ওই যে বাঁ দিকে রাস্তাটা বেরিয়ে গেল, ওটা চলে গেলো খড়গপুর শহরের দিকে। আমরা সোজা বেরাবো। বালেশ্বর 119 কিলোমিটার, ভুবনেশ্বর 318 কিলোমিটার, পারাদ্বীপ 334 কিলোমিটার। এদিকে প্রচুর গাছ রয়েছে, হ্যাঁ, তো গাছের ছায়া রয়েছে, অনেকে দেখছি গাড়ি ট্রাক সব দাঁড় করে রেখে দিয়েছে। তো আমরা একটু দাঁড়ালাম একটু চা খাওয়ার জন্য। কালকে সেই শান্তিপুর বাইপাসের চাটা দারুণ টেস্টি, কিন্তু চাটা ঠান্ডা হয়ে গেছে। আমাদের যাত্রাপথের আরও একটা টোল, এই যে টোলগেটটা পার করলাম, এটা হচ্ছে বালেশ্বর খড়গপুর হাইওয়ে টোল। ধরো গিয়ার চেঞ্জ করবো, এক হাতে স্টিয়ারিং এক হাতে ক্যামেরা, গিয়ার কি চেঞ্জ করা যায়? এদিককার রাস্তা কিন্তু ফাটাফাটি, যদিও এটা 6 লেন নয়, এটা 4 লেন। ওই যে আমরা খড়গপুরকে পার করে এলাম না, খড়গপুর বাইপাসটাকে, তারপরে কিন্তু 4 লেন। এখান থেকে বালেশ্বর হচ্ছে এখন 108 কিলোমিটার। একটা সময় পড়ে না গাড়ি আপনি চালাবেন না, গাড়ি আপনাকে চালিয়ে নেবে। এই যে আমরা ভাবি এই আমি কখন এক্সেলেটারে পা দেবো, কখন ক্লাস ধরবো, কখন গিয়ার ধরবো, আমি তাকে দেখতাম কত নম্বর গিয়ারে গাড়ি দিচ্ছি। তো আমাদের ট্রেনিং স্কুলে বলতো যে এইসব একটা সময় দেখবা ইজি হয়ে যাবে, এক সময় মানে আমি কিছু করছি না, ব্রেনই সব কিছু করাচ্ছে। তো এখন ব্যাপারটা হচ্ছে তাই,
আমি তো বেশি দিন ট্রেনিং স্কুল করতে পারিনি, আমাকে তো যেতে হতো কাজের জন্য, এক মাসও করেছে কিনা সন্দেহ আছে। আমি 1 মাসও করিনি, আমি 10-12 দিন করেছিলাম। গাড়ি চালাচ্ছি না, আমি ফিল করছি এটা রোড, এদিকে সাইকেল, ওদিকে বাইক, এদিক থেকে গাড়ি ওভারটেক করছে, সামনে ডিভাইডার আছে, জাস্ট ফিল। বাইক নিয়ে একবার পুরী যাওয়ার ইচ্ছা হয়েছিল আমার, তখন লকডাউন চলছিল 2020 সালে। যে পুরীর ব্লগ আপনারা দেখেছিলেন, ট্রেনে করে গিয়েছিলাম, ওটা আমার বাইক নিয়ে যাওয়ার কথা ছিল। তো তখন বললো বাইকে যেতে হবে না, তুমি ট্রেনে করে যাও, একা একা সোলো ট্রিপে বাইক নিয়ে যাবা, লকডাউন। ওই ব্লগই যাই হোক ট্রাভেল উইথ কৌশিককে সবার সামনে নিয়ে এসেছিলো, কৌশিককে ট্রাভেল উইথ কৌশিক করেছে। হ্যাঁ, কৌশিককে ট্রাভেল উইথ কৌশিক করেছিল। এই সেগমেন্টটাও আমাদের বাংলা ট্রাভেল ব্লগে হিট হোক। প্রচুর মানুষ যারা গাড়ি নিয়ে ব্লগ বানায় বিভিন্ন জায়গায়, আমার আগে থেকে বানায়, এবং আমি চাই যে সেই সব ব্লগাররাও পরিচিত হোক মার্কেটে। যারা গাড়ি কিনবেন আগামী দিনে মনে করছেন, আমার ব্যক্তিগত অভিজ্ঞতাটা শেয়ার করি, এমনই একটা গাড়ি কিনুন না যে গাড়িটা আপনার মানে ফিউচার প্রুফ গাড়ি। মেইন হচ্ছে গাড়ির কমফর্ট আর হচ্ছে সেফটি। যেমন আমি যে চালাচ্ছি গাড়িটা, এটার কিন্তু 6টা এয়ারব্যাগ রয়েছে। সেফটির দিক থেকে টাটা 1 নম্বর, সে নিয়ে কোনো কথা নেই, কিন্তু হুন্ডাই কিন্তু যথেষ্ট ভালো গাড়ি। আর সবচেয়ে বড় কথা, গাড়িটা স্পেসিয়াস। এই যে আমি একটা লং ডিস্টেন্স জার্নি করবো, গাড়ি যত স্পেসিয়াস হবে না, তত গাড়ি ভালো লাগবে, জার্নিটা কমফোর্টেবল হবে। আর সেই সাথে হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স, গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স যত ভালো হবে, চাকা যত বড় হবে, তত কিন্তু জার্নি কমফোর্টেবল হবে। বেলদা যাওয়ার রাস্তা চলে যাচ্ছে ডান দিকে, লেখা আছে ডান দিকে বেলদা। আমরা বেলদাকে বাইপাস করলাম। নেকুরসেনি স্টেশনকে বাঁ দিকে রেখে আমরা চলেছি ওড়িশার জলেশ্বরের দিকে। ডান দিকে বয়ে চলেছে পশ্চিমবঙ্গ এবং ওড়িশা দুই রাজ্যের মিলিত নদী সুবর্ণরেখা। এবার আমরা পার করব ওড়িশার একটা নদী, যার নাম হচ্ছে সুবর্ণরেখা। সেই সঙ্গে চলছে ফসিলসের গান, দিয়েছি আকাশে। সড়কপথে পশ্চিমবঙ্গ রাজ্য শেষ হয় দাঁতন 1 নম্বর ব্লকের আঙ্গুয়া গ্রাম পঞ্চায়েতের সোনাকানিয়া গ্রামে। এরপর থেকে শুরু হয় প্রতিবেশী রাজ্য ওড়িশা, যার প্রথম টোল প্লাজা লক্ষণনাথ। বেলদা পার করে আসার পর এই একটা টোল। বাইরের টেম্পারেচার বলছে এখন 32 ডিগ্রি। রাস্তার পাশে ডাব, এখন ম্যাডাম বলছে ডাব খাওয়াও, ডাব। উনি এখন ডাব খাবেন। যাও ভাই, খেয়ে আসো। আমি তো ড্রাইভার মানুষ, প্যাসেঞ্জার যেখানে বলবে সেখানেই দাঁড়াতে হবে। এইরকম এক পিস বড় প্রচুর জলওয়ালা ডাবের দাম হচ্ছে এখানে 80 টাকা। এই ব্রেকফাস্ট করলাম এটাই। ব্রেকফাস্ট করলো ডাব দিয়ে, আমার জন্য আবার শ্বাস নিয়ে এসছে। এখন আমরা পার করছি হচ্ছে ওড়িশার বস্তা। এই সামনেই রয়েছে রাস্তা বাঁ দিকে। এই বাঁ দিকে রাস্তা ধরে গেলে এখানে একটা খুব সুন্দর সমুদ্র সৈকত রয়েছে, নাম হচ্ছে যমুনাচল। আমি গিয়েছিলাম, ব্লগও বানিয়েছি, শেয়ারও করেছি ইউটিউবের প্ল্যাটফর্মে। যারা কলকাতার কাছাকাছি সমুদ্র সৈকত খোঁজেন, একটু ভার্জিন সমুদ্র সৈকত, খুব সুন্দর একটা হোমস্টে, চারিদিকে প্রচুর ঝাউ গাছ, তারা কিন্তু এই যমুনাচলে আসতে পারেন। আমি লিঙ্ক দিয়ে রাখলাম, ভালো লাগবে, ব্লগটা দেখবেন। পুরী হচ্ছে এখান থেকে এখনও 286 কিলোমিটার, আর এখান থেকে বালেশ্বর হচ্ছে আর ওই 28 কিলোমিটার মতো। আমরা পার করলাম ওড়িশার হলদিপদা মোড়। এই হলদিপদা মোড় থেকে যে বাঁ দিকে রাস্তাটা বেরিয়ে গেল না, সেটা চলে যাচ্ছে হচ্ছে দুবলাগড়ির দিকে। দুবলাগাড়ি আসতে হলে বালেশ্বর থেকে আমাদের 20 কিলোমিটার ব্যাকে আসতে হয়। বালেশ্বর স্টেশন নেমে যদি আমরা ট্রেনে করে আসি, তো গাড়ি নিয়ে আসলে কিন্তু আমরা 20 কিলোমিটার আগেই হলদিপদা রাস্তায় বাঁ দিকে ঢুকে আমরা পৌঁছে, তারপর হচ্ছে দুবলাগড়ি। সময় ঘড়ি বলছে বেলা 12:30, 12টা বেজে 31 মিনিট। আর আমার বহরমপুর শহর থেকে 427 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ। বহুদিন আগে একটা সিনেমা দেখেছিলাম, বিবেক ওবেরয় ছিল আর হচ্ছে মনোজ বাজপেয়ী ছিল, তার নাম হচ্ছে রোড। তা সেই রোডের স্মৃতি উস্কে নেমে পড়েছি এই তুখোর রোডে, কারণ এখানে রয়েছে তরমুজ তার লেগে। আরে হাত দিস না, তুই বুঝবি না ওগুলো। 3 কেজি 300 ওজনের একটা তরমুজ নিলাম, তরমুজটা কেটেও দিল। তরমুজটা পুরোপুরি লাল নয়, একটু সাদা আছে, কিন্তু মিষ্টি আছে। বাইরে এত গরম না, আরে দীর্ঘক্ষণের রোড ট্রিপ, ফল আর জলের কোনো বিকল্প হয় না। আবার একটা টোলগেট। এটাকে টোলগেট মনে হবে না, মনে হবে কোনো কটেজ, কিন্তু এটা টোলগেট। সময় বেলা 1:45, 1:41। আমরা এই রাস্তায় যেতে যেতে একটা ধাবাতে দাঁড়ালাম, এটার নাম হচ্ছে শ্রী গণেশ হোটেল। অ্যাকচুয়াল দেখলাম যে এর সামনে অনেকগুলো গাড়ি টাড়ি দাঁড়িয়ে আছে, তাহলে ঠিক আছে। আর ওই হলুদ গেঞ্জি পরা লোকটা হাত নাড়িয়ে নাড়িয়ে ডাকছে। এখানে দেখি কি খাওয়া দাওয়া করা যায়। এই জায়গাটা হচ্ছে ওড়িশার সোরো, সোরো একটা স্টেশনও রয়েছে। তো এইখানে যে রেস্টুরেন্টটা এসছি না, রেস্টুরেন্ট খুব সুন্দর, এসি তো রয়েছে, বাথরুমও ঠিকঠাকই আছে, বেশ বড় সড়ো, কিচেন টিচেনও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তো এখানে ভেজ নন ভেজ সব রকম আইটেমই আছে। তো আমি এখানে দেখছিলাম যে মাছ পাওয়া যায় কিনা, দেখলাম যে মাছও আছে, পমফ্রেটও আছে। এরকম পমফ্রেট রয়েছে, এই মাছের দাম বলছে 1 পিস এরকম বড় পমফ্রেট ফ্রাই 800 টাকা। আমাদের পোলের জন্য ওরমা অর্ডার করেছে যে থালি। এখানে আলু চোখা আছে, এখানে একটা শাকও রয়েছে, চাটনি রয়েছে, ডাল রয়েছে, পাঁপড় রয়েছে। এটা হচ্ছে আলু কাঁঠালের এঁচড়ের তরকারি, ভাত রয়েছে। আর ওর জন্য ওর মা বলেছিল 2 ডিম সিদ্ধ দিতে, তো সুন্দর জিনিসটাকে সাজিয়ে দিয়েছে। ছেলে খেলে মায়ের শান্তি। এটা একটা
এগ চিকেন চাউমিন কোয়ান্টিটি দিয়েছে যা আমরা দুজনের যথেষ্ট। সব কিছু নিয়ে বিল হলো 400 টাকা। ঠিকঠাক খাবারের স্বাদ, ঠিকঠাক খাবারের রেট, এটাই হলো আমাদের একমাত্র রিকোয়ারমেন্ট। সময় 2:17 স্টার্ট করব। আর রোদটা নেই, আকাশে কিন্তু খুব সুন্দর মেঘ রয়েছে। বৃষ্টি হয়তো হতে পারে, আবার নাও হতে পারে। মাঝে যদি কোথাও দাঁড়াই একবার ওই চা ব্রেক খাওয়ার জন্য দাঁড়াবো, না হলে ট্রেনে বেরোবো। এখানে রাস্তা তৈরির কাজ চলছে ডান দিকে। সোরো পার করে আমরা চলেছি ওড়িশার ভদ্রকের দিকে। বালেশ্বরের আগে এবং পরে রাস্তার বেশ কয়েকটা জায়গায় ছোটোখাটো ডাইভারশন রয়েছে, যেগুলো খুব একটা চাপের নয়। এখান থেকে ভদ্রক হচ্ছে আর 7 কিলোমিটার। সাইড করে বসে গাড়ি চালাচ্ছে। ভদ্রকের পর থেকে রাস্তা পুরা 6 লেন, ফাটাফাটি রাস্তা, ফাটাফাটি। বহরমপুর থেকে পুরী দূরত্ব অনেক বেশি, কিন্তু রাস্তা না হতাশ করবে না। যারা মুর্শিদাবাদ বা মালদা থেকে আসছেন বা নদিয়া থেকে আসছেন, রাস্তা হতাশ করবে না। ট্রাক ফাক তো নেই, বাসের দেখা তো পাচ্ছি না। প্রাইভেট গাড়ি যা আছে আছে, মাঝে মধ্যে বাইক আর 2-1টা টোটো। আমাদের ছোটোটা পিছনে জামা খুলে শুয়ে আছে বিন্দাস। আবারও একটা টোল ট্যাক্স ওড়িশা রাজ্যে। টোল দিতে সারা মাসের ট্রেন জার্নি খরচ মনে উঠে গেল। দুটো একদম এখানে আছে রে বাবা। না, দুটো না, একটা এদিকে একটা ওদিকে, মানে আপ অ্যান্ড ডাউন দুটো রাস্তার দুদিকে। আমরা পার করছি ওড়িশা রাজ্যের আরও একটা নদী, যার নাম হচ্ছে বৈতরণী। কিন্তু নদী দেখানোর উপায় নাই, নদী দেখাতে হলে গাড়ি থামিয়ে দেখাতে হবে। চারিদিক এরকম ঘেরা। ওড়িশার আরও একটা নদী ব্রাহ্মণী, সেই ব্রাহ্মণী নদী আমরা পার করছি এবার। সোরো থেকে আমাদের 97 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ। আমরা কটক শহরের কাছাকাছি রয়েছি। এখান থেকে ভুবনেশ্বর হচ্ছে 62 কিলোমিটার। বিশাখাপত্তনম 479। এই বছর শীতকালে একবার গাড়ি নিয়ে ভাইজ্যাক ট্রিপ করব। বহরমপুর থেকে আমাদের 591 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ। আমরা প্রায় পৌঁছে গেছি কটক শহরের কাছে। কটক শহর এখান থেকে আর হয়তো 15 কিলোমিটার হবে। তার আগে রয়েছে আরও একটা টোল প্লাজা। এবার এখানে রাস্তায় দেখতে পাচ্ছি এটা হচ্ছে স্পিড ক্যামেরা। গাড়ি যদি নির্ধারিত স্পিডের বেশিতে থাকে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আর কি চালান হবে। আমার গাড়ি ছিল 70-এর উপরে, দেখি স্পিড ক্যামেরার সামনে ব্রেক করলাম, গাড়িটাকে 40-এ নামিয়ে নিলাম। বিকাল 4:15 আমরা ফাইনালি প্রবেশ করছি কটক শহরে। কটকের আগে রয়েছে মহানদী। সেই মহানদীর যে ব্রিজ সেটা আমরা পার করছি। এখানে দুটো রোড ব্রিজ রয়েছে আর ওইদিকে রেল ব্রিজ রয়েছে। দুটো রোড ব্রিজ কারণ হচ্ছে যে ওইদিকে যে ব্রিজটা আছে ওটা হচ্ছে হেভি ভেহিকেলের জন্য, ট্রাক বাস এই যে হেভি ভেহিকেল সেগুলোর জন্য। আর এইদিকে যে ব্রিজটা আছে সেটা হচ্ছে লাইট ভেহিকেলের জন্য। সোরো থেকে কটক পর্যন্ত আমাদের 132 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ। সময় লেগেছে 1 ঘন্টা 57 মিনিট। আর বহরমপুর থেকে এই কটক পর্যন্ত আমার 606 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ। ভুবনেশ্বর হচ্ছে এখান থেকে 22 কিলোমিটার, কটক শহর হচ্ছে 3 কিলোমিটার, আর ব্রহ্মপুর হচ্ছে 190 কিলোমিটার। কটক যেহেতু ওড়িশার একটা বড় শহর না, বিকালবেলায় এই শহরের উপর দিয়ে যখন যাচ্ছি, এই রাস্তা কিন্তু তার চরিত্র পরিবর্তন করেছে। কারণ এতক্ষণ ধরে আমরা দেখছিলাম ফাঁকা রাস্তা, গাড়ি নেই, কিছু নেই, বিন্দাস চালাচ্ছি। কিন্তু যখন শহরের উপর দিয়ে যাচ্ছি তখন কিন্তু রাস্তায় ছোট যানবাহন বেশি, গাড়ি, তারপরে বাইক, সাইকেল সবই আছে। তো এইগুলো একটু আর কি কাটিয়ে পার করে নিতে হবে। সোজা রাস্তা যাচ্ছে বিশাখাপত্তনমের দিকে, আর এটা হচ্ছে পুরী বাইপাস। আমরা এদিক থেকে পুরীর দিকে ঢুকে যাবো বাঁ দিকে, এখান থেকে 68 কিলোমিটার। মহানদীর আরও একটা উপনদী কুয়াখাই নদীর ব্রিজ পার করে আমরা ধরে নিলাম পুরী বাইপাস। সোজা রাস্তা চলে যাবে ভুবনেশ্বর শহরের দিকে। ভুবনেশ্বরের দিকে যাওয়ার কোনো দরকার নেই যাদের গন্তব্য সরাসরি পুরী। পুরী হচ্ছে এখান থেকে আর 52 কিলোমিটার। কিন্তু এই 52 কিলোমিটার রাস্তা যখন থেকে ভুবনেশ্বর থেকে ওই আমি এই রোডটা ধরেছি না, বাইকের উৎপাদে ঠিক নাই। বাইক একবার এদিক থেকে ওদিক, এদিক থেকে সেদিক। আর পুরীর এই রাস্তায় না কোথাও কিন্তু ট্রাফিক নেই, ট্রাফিক লাইটও নেই। আজও দেখছি ট্রাফিক পুলিশ হাত দিয়ে গাড়ি থামাচ্ছে। রাস্তাঘাট সুন্দর, সেই নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু রাস্তায় প্রচুর টু হুইলার্স বারবার করে লেন চেঞ্জ করছে, এই করছে সেই করছে। আর আমি হর্ন বাজাই না, সচরাচর হর্ন বাজাতে ইচ্ছা করে না। তারপরে গাড়ি রাস্তা যখন চেঞ্জ করছে কেউ ইন্ডিকেটার দিচ্ছে না। ওড়িশায় বিশেষ করে যারা পুরী যাবেন তারা এটা মাথায় রাখবেন যে ওড়িশার ট্রাফিক আইন কঠোর হলেও আইন না মেনে গাড়ি চালানো, বিশেষ করে বাইক এবং প্রাইভেট গাড়ির সংখ্যা অনেক বেশি। এক্ষেত্রে আপনাকে ভীষণ সতর্ক থাকতে হবে যারা আমারই মতো বিগিনার গাড়ির চালক। পরিকল্পনা ছিল একদম পুরীতে গিয়ে দাঁড়াবো, কিন্তু এই জায়গাটায় দাঁড়াতেই হলো। কারণ আমি অনেক ছবিতে দেখেছি যারা গাড়ি নিয়ে পুরী টুরি আসেন না, তারা এই জায়গায় দাঁড়িয়ে ছবি তোলেন। কারণ এমনিতে এই জায়গাটা বেশ জমজমাট। দেখুন অনেক কিন্তু গাড়ি রয়েছে এখানে, সবাই বিকালবেলা এখানে গাড়ি দাঁড় করে চা খাচ্ছে। পুরীর রঘুরাজপুর গ্রাম আর সাক্ষী গোপাল মন্দির কিন্তু এখানেই পড়বে। এখান থেকে সাক্ষী গোপাল মন্দির হচ্ছে 2 কিলোমিটার। তো যদি আপনাদের কাছে সময় থাকে তাহলে কিন্তু যাওয়ার পথে সাক্ষী গোপাল মন্দির দেখে নিতে পারেন, বা আসার পথেও দেখে নিতে পারেন।
আর এখান থেকে পুরী হচ্ছে এখনও 24 কিলোমিটার, সময় লাগতে পারে 27 মিনিট। এ পর্যন্ত সব কিছু ঠিকঠাকই ছিল, তবে পুরী যখন আর মাত্র 8 কিলোমিটার তখন থেকে পেটে শুরু হলো অসহ্য যন্ত্রণা, সেই সঙ্গে মাথা ঝিমঝিম ভাব। পর্যাপ্ত ঘুমের অভাব হোক কিংবা খাওয়া দাওয়ার গোলযোগ বা এতটা পথ প্রথমবার গাড়ি নিয়ে পাড়ি দেওয়া, কারণ যাই হোক, কিন্তু আমার শরীর আর আমার সঙ্গ দিচ্ছিল না। তো কৌশিকের খুব শরীর খারাপ করছে, পেট খারাপ হয়ে গেছে, বেচারা পেট্রোল পাম্পে যাচ্ছে আর পটি করছে, তো গাড়ি আর টানতে পারছে না, কারণ কদিন আগে চেন্নাই থেকে ঘুরে এলো। পুরীর সমুদ্র সৈকত হচ্ছে বাঁ দিকে আর 500 মিটার, এইদিকে রয়েছে মোহনা পুরীর। ভেবেছিলাম যে আরেকটু আগে পৌঁছাতামও আমি যা চালিয়েছিলাম গাড়ি, যে বিকাল এখানে পৌঁছে পুরীর সমুদ্রের ধারে দাঁড়িয়ে আর ছবি তুলবো। কিন্তু মাঝপথে না শরীর প্রচণ্ড খারাপ হয়ে গেল, যখন আমি মোটামুটি আর 20 কিলোমিটার দূরে ছিল। পেটের প্রবলেম ছিল, পেটে একটু ব্যথা করছিল, দুটো পেট্রোল পাম্পে গেলাম, টয়লেট ইউজ করলাম, শরীর থেকে পুরো জল বেরোচ্ছে। তাহলে ঘুমটা অসমাপ্ত, ঘুমও ভালো করে হয়নি। তারপরে চেন্নাই থেকে রিসেন্টলি এসেছি, শরীর রেস্টও পাইনি, শরীর অবস্থা খারাপ হয়ে গেছে। ইচ্ছে করছিল কোনো একটা হোটেলে গিয়ে বিছানায় শরীরটা এলিয়ে দিই, কিন্তু হোটেল বুক করে আসিনি। এদিকে উইকেন্ডে পুরীতে ভিড় বেশ ভালোই, রাস্তার ওপরে পার্কিং আছে, পুল আছে, এমন কোনো হোটেল সেই সময় ফাঁকা নেই। যেগুলো আছে সেগুলো রুমও ব্যাক সাইডে, আর ভাড়া আকাশ ছোঁয়া। পুরীতে অফ সিজন বলে আজকাল কিছু হয় বলে আমার তো মনে হয় না। এখানে দেখি কোথায় হোটেল নামা যায়, কাছাকাছি আজকে হোটেল নেবো, একটা হোটেল নিয়ে আবার তো ঘুমাবো, তারপর দেখছি কাল থেকে করা যায়। আজকে সন্ধ্যাবেলায় পুরীতে পৌঁছে অভিজ্ঞতা অত্যন্ত খারাপ। মেরিন ড্রাইভ রোডে বাপরে বাপ, মানুষের ভিড়, গাড়ির ভিড়, টোটোর ভিড়, আর ওখানে কোনো হোটেল ফাঁকা নাই। যা 2-1টা রুম ফাঁকা আছে, দাম বোঝে 4,000 4,500, হয়তো ভেতর দিকে হোটেল রয়েছে, ফাঁকা পাওয়া যেত, কিন্তু গাড়ি নিয়ে ভেতর দিকে ঢোকায় সন্ধ্যেবেলায় ইম্পসিবল ব্যাপার। ওই জন্য আমি একটু মেরিন ড্রাইভ রোড ছেড়ে বেরিয়ে এলাম, বেরিয়ে এসে একটু অন্যদিকে যাচ্ছি হোটেল খুঁজতে। আর আপনাদেরকে বলবো, যারা আপনারা সেলফ ড্রাইভ করে পুরী আসছেন না, চেষ্টা করুন একটু বেলা ঢুকতে, কারণ সন্ধ্যেবেলা মেরিন ড্রাইভ রোডের অবস্থা খারাপ হয়ে যায়, আর এখানে কেউ কোনো ট্রাফিক রুলস মানেই না। ওই জন্য আমরা একটু টাউনের বাইরে যাচ্ছি, দেখা যাক কোনো হোটেলের ব্যবস্থা করতে পারি কি না। পুরীর মেরিন ড্রাইভ রোড তথা শহরের ভিড়ভাড় পেরিয়ে এসে আমরা ধরে নিলাম কোনারক যাওয়ার রাস্তা। গুগল ম্যাপ দেখে এই রাস্তায় একটা রিসর্টের সন্ধান পেয়েছি, রেটিংও বেশ ভালো। পুরীতে হোটেল না পেলে এখানেই ট্রাই করব, এটাই ছিল আমার প্ল্যান বি। পুরী বেড়াতে এসে বিশেষ করে এই উইকেন্ডে শুক্র শনি রবিবার না, হোটেল পাওয়াটা ভীষণই চাপের। হোটেল পাওয়া বলতে গেলে যেগুলো ধরুন মেরিন ড্রাইভের রোডে রয়েছে রাস্তার উপরে হোটেল, সেগুলো তো পাওয়া চাপের, আগে থেকে বুক না করলে। তারপরে আবার কি ট্যারিফ মারাত্মক, 4,000 4,500 5,000 6,000 এরকম। তো আমরা তো ওখানে রুম টুম পেলাম না, ফাইনালি এই জায়গাটা এলাম। এখানে ডিলাক্স রুমও আছে, কটেজ রুমও আছে। তো আজকে রাত্রের জন্য আমি ডিলাক্স রুম পাইনি, সব ফুল, বলো কালকে হয়তো ব্যবস্থা করে দেবো। এই রুমটার ট্যারিফ নিয়েছে হচ্ছে এক রাতের জন্য 7,000 টাকা, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। একবার রুমটা দেখে নিন। হেয়ার ড্রায়ার, এনক্লোজার সব কিছু রয়েছে। এই হচ্ছে বেড, এদিকে ইলেকট্রিক কেটেল, জলের বোতল, টি কফি কিট, ফ্রিজ, টিভি, সেট টপ বক্স। আর কালকে সকালবেলা এর ভিউজটা আপনাদেরকে দেখাবো এই জায়গাটার। আশা করি আপনাদের ভালো লাগবে। মানে পুরী এসে যারা একই জায়গায় থেকে কখনো বোর হয়ে গিয়েছেন, একটু আলাদা ভাইব চাইছেন, মনে হয় তাদের জন্য এটা ঠিক আছে। এই রিসর্টের ফুড, ফেসিলিটি, এনভায়রনমেন্ট এবং আমার একদিনের পুরী ভ্রমণের অভিজ্ঞতা আলোচনা করব পরবর্তী পর্বে। আপাতত রাত হয়েছে, শরীর ক্লান্ত, তাই ডিনার করে ঘুমিয়ে যাওয়াটা আমার কাছে বেস্ট বলেই মনে হয়েছে। তবে ডিনার সম্পর্কে একটু আলোকপাত করে। এদিকে আইটেম রয়েছে ভেজ হাক্কা নুডলস, দেখতে খুব সুন্দর লাগছে ভেজ হাক্কা নুডলস। এইদিকে রয়েছে ভেজ মাঞ্চুরিয়ান, ভেজ বেসার, পনির দো পেঁয়াজা, ওকে, পাঞ্জাবি আলুর দম, আলু দম। এখানে রয়েছে নান আর রুটি, বাটার নান রুটি। এখানে রয়েছে প্লেন রাইস, ওড়িশার ডালমা ফেমাস, রুই মাছের ফ্রাই। বাহ, খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু। চিকেন, বাহ বেশ সুন্দর। গোলাপ জামুন, উড়িষ্যার রসগোল্লা কই? আজকে তো রসগোল্লা দিয়ে থাকে না মেনু দিকে ওরা। আচ্ছা, ব্রেড পুরি, বাহ খুব সুন্দর, খুব সুন্দর একটা স্মেল আসছে জিনিসটা দিয়ে। ফ্রাই পাপড়, রোস্টেড পাপড়, ওকে। এটা স্প্যাগেটি স্যালাড। আচ্ছা, রুটির দিকে ফ্রাই করে না, ওটা ক্রিপসি লাগে।
আলু চাট, এটা এইদিকে টক স্যালাড, এটা ক্ষীরা থাকে, অনিয়ন থাকে, এগুলো সব যা যা থাকে সব কিছু মিক্স থাকে। আর এখানে আছে পাইনাপল রায়তা, পাইনঅ্যাপেল রায়তা, এদিকে রয়েছে চিকেন লেমন স্যুপ, লেমন কোরন স্যুপ, ওকে, ভেজ স্যুপ, এইদিকে রয়েছে ভেজ স্যুপ অ্যান্ড সাওয়ার, ভেজ স্যুপ, ওকে। এনাদের যে মেনু রয়েছে না, এটা কিন্তু চেঞ্জ হয়, মানে আজকে যে ডিনারের আইটেম দেখালাম, ধরুন আপনারা কোনো দিন নিলেন তাহলে কিন্তু আইটেম চেঞ্জ হবে। আবার এদের যে লাঞ্চ হয় না, লাঞ্চও কিন্তু এদের মুভি সিস্টেমে হয়। এদের যে রেস্টুরেন্টটা না খুব সুন্দর, কিন্তু কী বলবো, সব কিছুর মধ্যে একটা ক্লাসি ব্যাপার আছে। স্প্যানিশ গ্রিল চিকেন, তুমি বুফে খাবে না? আচ্ছা, স্প্যানিশ গ্রিল চিকেন, তার মা কি খাবে বুফে? আমি কুলচা। কুলচা চলে এসছে আমাদের খাবার। আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে কুলচা, সুস্মিতা অ্যাকচুয়াল অর্ডার দিয়েছিল কুলচা। এই হচ্ছে কুলচা, কেমন টেস্ট? ও এখন ভিডিও দেখছে। আমরা দুজনে বাদ বাদ অর্ডার দিয়েছিলাম হচ্ছে নান, খুব সুন্দর নানগুলো, খুব সফট। আর নান সেটাকেই বলে যেটা মুখে দেওয়ার পরে গুলে যায়, সেটাই হচ্ছে অ্যাকচুয়াল নান। এর সঙ্গে যে আইটেম ছিল সেটা হচ্ছে চিলি চিকেন। বুফেতে এত আইটেম থাকে তো খাওয়া যায় না। ইন্ডিভিজুয়াল যদি আমি ডিশ নিই সেক্ষেত্রে খরচটা হয়তো একটু কম পড়ে, কিন্তু খেয়ে শান্তি হয়। যার জন্য খেতে আসা চেটে পুটে খেয়েছে। আর খাবি না? খাবো, যা কষ্ট একটু হয়েছে, বাট এটা যেমন একটা ইনফরমেশন আমাদের দিতে পেরেছি যে গাড়ি নিয়ে পুরী, আপনারা অনেক দর্শক বন্ধুরা বলেছিলেন, প্রায় 250-র কাছাকাছি কমেন্টস পড়েছিল, হ্যাঁ গাড়ি নিয়ে পুরী হয়ে যাক। তো সেটা যেমন সার্থকতা পেয়েছে, তেমনি ছোটো বাচ্চাটা যখন আজকে বলছে কালকে পুলে চান করবো, সমুদ্রে যাবো, মানে ওর ছোটো মনে যে ইচ্ছাগুলো থাকে সেগুলোও কিন্তু আর কি পূর্ণতা পেয়েছে। তার জন্য একটু কষ্ট করে নেবো, কী আছে। বহরমপুর থেকে পুরী পৌঁছানোর অভিজ্ঞতা শেয়ার করলাম আজকের এই পর্বে। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন এবং শেয়ার করবেন। আর ট্যুর সংক্রান্ত যে কোনো প্রশ্ন আপনারা রাখতে পারেন এই ভিডিওর কমেন্ট সেকশানে অথবা আমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে।